উজ্জয়িনী বৌদি, ওই হাসি তোমার জীবনে ফাঁসি হয়ে দেখা দেবে। কারণ আজ যাকে তুমি তোমার স্বামী ভেবে সবকিছু দিতে চাইছো, আসলে সে তোমার স্বামী নয়, সে আমার কাছে একটা বিস্ময়কর আসামি। নিখিলেশ, নিখিলেশ, আমি তো স্যার ভাবতেই পারছি না যে ওই সুমন্ত চৌধুরী আবার কি করে বেঁচে উঠলেন। না না না, সুমন্ত চৌধুরী বেঁচে ওঠে না, সে বেঁচে উঠতে পারে না। স্যার, যাকে আমি নিজের হাতে গুলি করেছি, পালস চেক করেছি, সে কি করে বেঁচে উঠলো? তাহলে স্যার ওই লোকটাকে? নিঃসন্দেহে সুমন্ত চৌধুরী নয়, অন্য কেউ। কিন্তু স্যার অবিকল একই রকম দেখতে, এটা কি করে সম্ভব স্যার? নিখিলেশ, দেখতে একই রকম হলো, ওর সব কিছু কিন্তু সুমন্ত চৌধুরীর সাথে মেলে না। ওর এই কণ্ঠস্বরটা, ওর এই কণ্ঠস্বরটা অনেকটা অন্য রকম। স্যার, লোকটা চোখের দৃষ্টির সাথে সুমন্ত চোখের দৃষ্টির কোনো মিল নেই। তাহলে স্যার আপনি বাড়িতে বলছেন না কেন যে বাড়ির লোক যাকে সুমন্ত চৌধুরী ভাবছে সে আসলে সুমন্ত চৌধুরী নয়, অন্য লোক? নিখিলেশ, তুমি একটা পদ্ম উন্মাদ, তা নয় তো কি? একবার ভেবে দেখেছো যে আসল ব্যাপারটা জানাজানি হয়ে গেলে তুমি আর আমি, হঠাৎ সুমন্ত চৌধুরীকে আমরা যে খুন করেছি এই ব্যাপারটা জানাজানি হয়ে গেলে তোমার আর আমার ফাঁসি হয়ে যাবে। তাহলে স্যার এখন কি করব স্যার? আপাতত ওই লোকটাকে সুমন্ত চৌধুরী বলে মেনে নিতে হবে, আর তীক্ষ্ণ দৃষ্টিতে অনুসন্ধান করতে হবে ওই সুমন্ত চৌধুরী সেজে থাকা ছদ্মবেশের লোকটা আসলে কে। কে তোমরা এখানে? কে? আমি আর নিখিলেশ সুমন্ত দা। ও তোমরা, তাহলে তোমরা এখানে কি করছো? আগে স্যার একটা পার্টি দেওয়ার কথা ভাবছিলাম স্যার। পার্টি দেবার কথা ভাবছিলেন নাকি প্রপার্টি ছিনিয়ে নেবার কথা ভাবছিলেন? শোনো পূর্ণব্রত, আমি অভিষেকের কাছে সব শুনেছি। তোমার লোভের ব্রত, লালসার ব্রত উদযাপন হবে না জেনেই কিন্তু তোমাকে এখানে থাকতে হবে। যাও যাও, কাল থেকে মন দিয়ে কাজ করবে, যাও যাও। সালা মাঝে মাঝে সব গোলমাল হয়ে যাচ্ছে। আজ 10 দিন হলো সুমন্ত চৌধুরীর ডায়েরি দুটো ভালো করে মুখস্থ করার পরও এখনো ঠিকঠাক করে কবজা করে উঠতে পারছি না। তারপর তুই কিছু ভাবিস না? বললাম বুঝছে তোকে তোর বুদ্ধির শাখা পল্লব সব বিস্তার করে ওই সমস্ত তোকে লুকিয়ে থাকতে হবে। তবে তুই জেনে রাখতে হবে তুই মার দিয়া গেলা, মার দিয়া গেলা। আমার অতীত জীবনের সেই শয়তানের ছোকরিয়া, যাকে আমি বিয়ে করব বলে কথা দিয়েছিলাম, যাকে আমি ভালোবেসেছিলাম, যার পেটে বাচ্চা এসেছিল, অথচ আমি তাকে ঠকিয়েছি। আজ থেকে 10 বছর আগের ঘটনা আমার সব মনে আছে। সেই কাশি ঘোষালের বাড়ির প্রত্যেকটি ঘটনা, আমার প্রতিটি মুহূর্ত আমার মনে আছে। গীতার পেটে বাচ্চা এসেছে শুনে অরুণা বৌদি তার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়েছে আজ থেকে 10 বছর আগে বলেছিল। বল শয়তানি গীতা, তোর এই অবস্থা কে করলো? জানো না তুমি, চোখ ছিল না তোমার? আমার এই অবস্থার জন্য আসলে তুমি দায়ী। এখন আমার চুলের মুঠি ধরতে তোমার লজ্জা করছে না? লজ্জা আমার কেন করবে না কালামুখী? আমি কি তোর মতো আইবুড়ো মেয়ে হয়ে বিয়ের আগে পেটে বাচ্চা নিয়ে বসে আছি? শোন, কাল পরশুর মধ্যে যেমন করে হোক পেটের বাচ্চাটা তোকে নষ্ট করতেই হবে। খবরদার বৌদি, তুই তোমার ওই কথা উচ্চারণ করবে না। বিয়ের আগে আমার এই অবস্থা হলেও পল্লব আমাকে কথা দিয়েছে আমাকে সে বিয়ে করবে। পল্লবের কথা দিয়ে এখনো বিশ্বাস করি। এতদিন তুমি যাকে বিশ্বাস করেছিলে অরুণা, আজ সেই পল্লবের উপর তোমার এত অবিশ্বাস কেন? আমি আজ বেশ বুঝতে পারছি। তুমি দেখিনিও পল্লব মুখার্জি একটা শয়তান, লম্পট, মিথ্যাবাদী। সে 2-1 দিনের মধ্যেই বাড়ি থেকে চম্পট দেবে। অরুণা, তোমার ঢিঙ্গি বোন কিসাকার করুণা তুমি বলো, হয় ওর পেটের বাচ্চাটাকে নষ্ট করতে হবে, তা না হলে যেমন করে হোক পল্লব মুখার্জিকে ধরে বসাতে হবে বিয়ের পিড়েতে। তুই তো স্বর্গের সিটে পা দিয়ে চেয়েছিলে দিদি,
তাপস, হ্যাঁ তুমি আমার ও উপোস করা সংসারটাকে তুই স্বপ্ন দিয়ে সাজাতে চাইছিলি। তাপস কি বলি হতভাগা? ঠিকই বলেছি। প্রথম পল্লব মুখার্জিকে আমি চিনতে না পারলেও পরে আমি তাকে চিনতে পেরেছিলাম, তাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু তুমি হ্যাঁ অরুণা, তুমি সেদিন কারো কথা শোনোনি। তুমি ভেবেছিলে এই তোমার ভাইয়ের চাকরিটা ওই পল্লব মুখার্জি করে দেবে। আমি সোনার ডিম পাবার আশায় তুমি আমার বিশ্বাসের হাঁসটার গলা টিপে মেরেছো বৌদি। কি থা দাদা, তাপসদা, এখন বলো আমি কি করব? কি আবার করবি? ওই পল্লব মুখার্জিকে চেপে ধরে তাকে বিয়ে করতে বাধ্য করবি। হ্যাঁ, যেমন করে হোক বলতে হবে তাকে বিয়ে করতে হবে, তা না হলে ছেলের স্বীকৃতি দিতে হবে, নাহলে তুই গায়ের লোকের কাছে মুখ দেখাবি কেমন করে? বলবো বৌদি, বলবো দাদা, যে আমি ওয়েলের সমস্ত কথা বলবো। দরকার হলে আমি ওর পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবো। তবুও যদি রাজি না হয়, তাকে বুঝিয়ে বলবি যে তোমাকে বিশ্বাস করে আমি তোমার কাছে সব উজাড় করে দিয়েছি। তুমি যদি এখন আমাকে বিয়ে না করো তাহলে আমি এই জীবন রাখবো কি করে? বলবো সত্যি বলবো। এলে আমি ওকে সমস্ত কথা বলবো। দাদা, কি হবে দাদা? কি হবে দাদা? ওই পল্লব যদি এ বাড়িতে না আসে, সে যদি আমাকে বিয়ে না করে, তাহলে এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? বলো না দাদা, তুমি কি আমার এই পেটের বাচ্চাটাকে নষ্ট করে দেবে? না, তাহলে গায়ের লোকের কাছে মুখ দেখাবে কেমন করে? দেখাবো না। ওই গায়ের লোকের কাছে আমি মুখ দেখাবো না। আমি তো চটকলের মজুর। দরকার হলে এই তোমাদের সবাইকে নিয়ে এই গা ছেড়ে আমি শহরে চলে যাবো না, তবু গায়ের লোকের কাছে আমি মুখ দেখাবো না। কি বললে তুমি? গীতা, কাঁদিস না রে গীতা। ওই বস্তির লোকেরা যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে বলবো আমার এই ভগ্নী গর্ভবতী অবস্থায় আমার ভগ্নীপতি মারা গেছে। আমার এই হতভাগিনী বোনটা দাদা, বিধবা। কি কেলেঙ্কারি! আমি কত স্বপ্ন দেখেছিলাম, আমার সব স্বপ্ন মাঠে মারা গিয়ে এই ননদ কাটা চিরদিনের জন্য গলায় বেঁধে রইলো। একেই বলে কপাল। বৌদি, এখন আর কপালে দোষ দিয়ে লাভ কি? তাছাড়া তুমি না হয় কপালে দোষ দিয়ে রেহাই পেয়ে যাবে, কিন্তু আমি কি করব? পল্লব যদি বাড়িতে না আসে, সে যদি আমাকে বিয়ে না করে, তাহলে আমার এই সন্তানের কি অবস্থা হবে? আমি কি করে আমার এই সন্তানের পিতৃ পরিচয় দেব? আমি খুন করব। আমি কি করব এখন? আমি কি করে আমার এই সন্তানের পিতৃ পরিচয় দেব? मेरी जहर जबी मेरी जहर जबी तुझे मालूम नहीं तू अभी तक हंसी और मैं जवान तुझ पे कुर्बान मेरी जान ওই তো मेरी जहर जबी ওই তো পল্লব আসছে। मेरी जहर जबी तुझे मालूम नहीं तू अभी तक हंसी और मैं जवान तुझ पे कुर्बान मेरी जान तुझ पे कुर्बान मेरी जान तुझ पे कुर्बान मेरी जान ছেড়ে দাও, আগে বলো কখন এসেছো? ওসব সময় টময় দেখার কোনো উপায় নেই গীতু,
কারণ আজ আমি ওই হাতের ঘড়িটা বেচে আমি মাল খাচ্ছি। তুমি মদ খেয়েছো? তো হ্যাঁ, এই মদ খাবো না তো অমৃত কোথায় পাবো সোনা? হ্যাঁ, তুমি তো তোমার ওই অমৃতের কলসিটি আমাকে ছুঁতেই দিচ্ছ না। গেদো, এই কেসটা কি বড় বড় কি কেস? আমি হ্যাঁ? আমি তোমার সন্তানের মা হতে চলেছি। যারা আমার মালের নেশার পয়মাল করে দিলি বে। আরে না! আমাকে বিয়ে না করে এই বাড়ি থেকে তোমার এক পাও বাইরে দেওয়া চলবে না। মারে, হ্যাঁ, বিয়ে করবো তোমাকে। এই গিদো শোনো, একে আমার ফ্যান সম্বল, তারপর আবার ওই ফুটো সানকি কানকি বাচ্চন। আমি আমি তোমাকে শেষবারের মতো বলছি, বলো তুমি আমাকে বিয়ে করবে কিনা? তাহলে তাহলে এই মুহূর্তে আমি এই বাড়িতে পুলিশ ডাকবো। পুলিশ ডাকবি? ও, ওই থানার কাছে না, তাই তোর এত কুড়গুড়ো নে। দেখ দেখ আমি তোকে কি করে এদিকে এসো! ওই আমাকে খুন করতে চাইছে! তবে শেষ পেয়েছো তুমি? শালা, রক্ত, হ্যাঁ, সব পল্লব মুখুজ্জির সঙ্গে মজা গে। তাহলে দেখ দেখ, তোকেই আগে ভগার কাছে পাঠায় রে। ওরে তাপস, সব তোকেই আজকে কোথায় আছো? সেখানে ছুটে এসো! দাদা! দাদা, তোমাকে খুন করেছে! খুন! খুন হয়ে গেছে। তুমি কি করলে তামসা? তুমি কি করলে? তুমি কি করলে? আমাকে বাঁচাতে গিয়ে তুমি নিজেকে এমনি করে শেষ করে দিলে। খাবেন না, লাশটাকে খাবেন না, লাশটাকে মর্গে নিয়ে গিয়ে পোস্টমর্টম করে যাবে। তারকা বাবু, ক্ষমা করবেন না। ওই খুনি পল্লব মুখার্জিকে আপনি ক্ষমা করবেন না। শাস্তি দিন, শাস্তি দিন, ওকে কঠোর শাস্তি দিন। আইন কখনো অপরাধীকে ক্ষমা করে না, আপনারা চিন্তা করবেন না। আইন আইনের কাজ করবে। হয় ওই পল্লব মুখার্জি জেল হবে, নয় যাবজ্জীবন ফাঁসি। দুনিয়ার এমন কোন জেল নাই যে পল্লব মুখুজ্জিকে আটকে রাখে। বেরিয়ে তো সালা আমি আসবোই। আরে যা যা, আর যেদিন বেরিয়ে আসবো, এই তোদের এই তিনটেকে আমি দেখে নেবো। দেখে নেবো সালা। এই জানো তো, দিদি আর জামাইবাবুর ঘরটা করে ফুলে ফুলে সাজিয়ে দিয়েছি। আরে বাবা, দেখে শুনে তো মনে হচ্ছে দাদা বৌদির আজ আবার নতুন করে ফুলও সজ্জা। আর আমি কি মনে হচ্ছে জানো, ওই ফুলে সাজানো খাটে না আমি শুয়ে একটু বিশ্রাম করি। ও, তুমি একাই শোবে? আমি শোবো না? শোনো, হ্যাঁ, তোমার আমার পরীক্ষা হয়ে গেলেই সামনের বছর কিন্তু আমাদের বিয়ে। তোমার আমার বিয়ে তোমার বাবা কিছুতেই মেনে নেবে না। আরে বাবা, বাবার কথা বাদ দাও তো। আমি তাকে বলে দিয়েছি, আমি যাকে ভালোবাসি তাকে আমি বিয়ে করবই করব। ঠিক আছে, ধরে নিলাম তোমার সঙ্গে আমার বিয়ে হলো, কিন্তু তোমার বাবা আমাদের বিয়েটা কিছুতেই মেনে নিল না। তখন কি করবো? ওই বাংলা সিনেমার নায়িকার মতো কেঁদে কেঁদে বলবো, ও গো, হ্যাঁ গো, শুনছো, আমি কি সারা রাত একা একা খাটে শুয়ে থাকবো? বুঝেছি। কি বুঝেছো বসাই? অনেক বেলা হয়ে গেছে, মেঘের ফাঁকে ফাঁকে দেখি না বাতাস যখন বইছে, ফুল কি আর না ফুটে থাকতে পারে? বৈশালী, এই ছাড়ো, এখনো দিদি জামাইবাবু এসে পড়বে। আরে বাবা আসুক না, তাদের ক্ষতি কি? তারাও জানে আগুন আর ঘি পাশাপাশি থাকলে এমনি করেই গলে যায়। অভিষেক, সাদ ছিল বাসবো ভালো, তোমায় কখনো পাই যদি, ভাবিনি দোয়ে প্রেম হবে, দুকুল ছাপানো এক নদী।
ভালোবাসা তুমি আছো এত কাছে তার। পৃথিবীতে স্বর্গকে পার তোমার চোখে যে স্বপ্ন, তাই দেখি যেদিকে তাকাই তুমি আছো এত কাছে তার। অভি ঠাকুরপো, কিসের যেন একটা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। গন্ধ? কিসের গন্ধ? কি গন্ধ? ও ওটা ওটা তোমার খোপাই গোঁজা ওই ফুলের গন্ধ বৌদি, অন্য কোনো গন্ধ নয়। গন্ধই পাইনি। এই যে মুখ পুরি, যে মদ খায় সে নিজে কখনো গন্ধ পায়? তাহলে তাহলে আমিও তোমায় একটা কথা বলি বৌদি, নিজে চোর তো, তাই আমাদের সবাইকে তুমি চোর ভাবছো। ওরে দুষ্টু, দুটোর পেটে এত চাল। পালিয়ে চলো, পালিয়ে চলো বৈশালী, পালিয়ে চলো, অনেক রাত হয়েছে, বৌদিরা তস হইছে না। আজকে রাতে ছোট হয়ে গেলে না দিদি আর জয়বাবুর অনেক কিন্তু লোসকাল হয়ে যাবে। দাঁড়া, দুটোকেই দেখা না। এই যে বোম্বের উঠতি নায়িকা আয়েশা জুলখা, নিশ্চয়ই আমার অভি ঠাকুরপুর ঘরে যাওয়া হচ্ছে। ধীরে ধীরে বল কই শুনলালে শুনলালে কই শুনলালে, ধীরে ধীরে বল কই শুনলালে শুনলালে কই শুনলালে। আজ আজ চৌধুরী বাড়ির চারিপাশে যেন হাসির বন্যা বয়ে যাচ্ছে। আরে বাবা, বইবে না কেন? আজ কতদিন পরে এই বাড়ির দুয়ার খুলে আজ যেন আমার মনে হচ্ছে বসন্ত এসেছে, বসন্ত। তাই তো বসন্তের বাতাস সারা গায়ে মেখে তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমারই সুমন্ত। কিন্তু তোমার ঘুমন্ত মনির দক্ষিণ দুয়ার খেলে ফাগুন এলো কি করে? শীতের ভয়ে উত্তরে জানালা বন্ধ করেছি বলে। লক্ষ্য করেছো কি ওই পশ্চিম আকাশে দেখা যাচ্ছে পূর্ণিমা তিথির এক ফালি চাঁদ? ওই পূব আকাশের শুকতারাটা একটু পরেই পাতবে ভালোবাসার ফাঁক। অপরাধ নিও না, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি। আমাকে? তোমার সংসার বিভাগী মন আবার এই সংসার তপবনে ফিরে এলো কি করে? দেখো উচ্চনি, মানে আমি ভাবলাম যে তীর্থক্ষেত্রের থেকেও মানে জীবনের কর্মক্ষেত্র অনেক বড়। সে না হয় ঠিক আছে, কিন্তু তুমি এত ঘামছো কেন? আমি ঘামছি? তাহলে আমি তোমার আঁচলে মুখটা কি হলো? সরে গেলে কেন? না মানে তুমি তো আগে কখনো এমন করে আমার আঁচলে মুখ মোছনি। আগে কোনোদিন মুছি নেই, কিন্তু আজকে মুছতে ইচ্ছে গেল তাই মুছলাম। কেন, তুমি কি অন্য কিছু ভাবলে? না 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 না, অন্য কিছু ভাবো কেন? আচ্ছা বলছিলাম যে তোমার সেই মিষ্টি গানটার কথা মনে আছে? ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেউে ঢেউে উঠার পাতা কিছুই লেখা হতো না তোমার সঙ্গে দেখা না। ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে। এমন একটি পথে চলা শেখা হতো না তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে। তোমার মনে আছে?
দেখো উজ্জয়িনী, তুমি যখন হাসতে তখন মনে হতো যে সন্ধ্যা বেলায় খেজুর গাছের বনে জোনাক পোকা জ্বলে। দেখি তো মেলে কিনা। আমার স্বামী যখন আমাকে ভালোবাসার কথা বলে তখন আমি কেয়া পাতার নৌকো ভাষায় বাকিটা আমি বলছি, প্রেমের সরোবরে। হ্যাঁ, তোমার সিঁথির সিঁদুর, কপালে সিঁদুরের টিপ আমাকে নিয়ে চলে যায় কোনো এক ভালোবাসার দ্বীপপুঞ্জে। তোমার কপালে মস্ত বড় সিঁদুরের টিপ ছুঁয়ে ভোরের সূর্য ওঠে। আমি তখন তোমাকে আদর করে বলি, বসে থাক, আর কিচ্ছু বলতে হবে না। তাহলে তাহলে এবার ঘরে যাওয়া যাক। আচ্ছা, আলোতে তোমার কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নেই, কারণ ওটা তো আমার আশ্রমে থাকতে থাকতেই অভ্যেস হয়ে গেছে। আমি কি তাহলে, তোমার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আমি আলোটা নিভিয়ে দিই। কিন্তু তুমি তো আগে কোনোদিন আলো নিভিয়ে শুতে না। ও, আশ্রমে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে না? সব মিলছে, কিন্তু কোথাও যেন কি একটা মিলছে না। কি হলো আমার? আমি কি তবে ডায়েরি থেকে বেরিয়ে যাচ্ছি নাকি? এই শোনো উজ্জয়িনী, তুমি যখন মাথার ঘোমটা তোলো তখন আমার কি মনে হয় জানো? মনে হয় যেন আমি শুয়ে আছি কোন এক মরুদ্যানের ছায়া। ও মা, তাই? আর আমার স্বামী যখন আমাকে ভালোবাসার কথা বলে আমার দিকে চেয়ে থাকে তখন আমার মনে হয় আমি যেন সমুদ্রে স্নান করছি। ব্যাস, আর তোমাকে কিচ্ছু বলতে হবে না। এবার যা বলার আমি বলবো। এই উজ্জয়িনী তার যৌবনের বন্যায় আজ তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে। আবার সে ফিরে যাবে তার প্রথম যৌবনের আঙিনায়। মধুরাতে দুজনাতে সোনা দাঁড়াই খুব কাছাকাছি। কেন কাছে এসো, তুমি আছো আর আমি আছি। মধুরাতে দুজনাতে সোনা দাঁড়াই খুব কাছাকাছি। কেন কাছে এসো, তুমি আছো আর আমি আছি। আপনি কে? আমি সুমন্ত। আমি সুমন্ত, তোমার হৃদয় বলো। সত্যি করে বলুন কে আপনি? কি আপনার পরিচয়? আমার মনে হচ্ছে যে তুমি আমাকে রহস্য করে। আমি কোনো রহস্য করিনি, বরং আপনি এসেছেন অভূতপূর্ব রহস্যের মুখোশ পরে আমার স্বামী সাজে আমার যৌবন লুণ্ঠন করতে। কথা তুমি বলছো? কি বলছি? আপনি আমার স্বামীর চরিত্রে অভিনয় করতে গিয়ে ধরা পড়ে গিয়েছেন। হ্যাঁ, আমার স্বামী কোনোদিন আমার আঁচলে মুখ মুছেননি, কিন্তু আপনি আজকে আমার আঁচলে মুখ মুছেছেন। এই কথাটা তো ডায়েরিতে লেখা থাকেনি। আমার স্বামী কোনোদিন ঘরের আলো নিভিয়ে শুতে না, কিন্তু আপনি আজকে ঘরের আলো নেভাতে চেয়েছেন। মানুষের ধর্ম তো পরিবর্তনশীল, মানে পরিবর্তন তো হতেই পারে না। আমার স্বামী কোনোদিন বিকৃত মানুষের কথা ছিল না। আপনি আমার গানের শেষে আজিয়া শব্দটা উচ্চারণ করে আপনার অশ্লীল চরিত্রের পরিচয় দিয়েছেন, যা আমার স্বামী কোনোদিন করেননি। কেলেঙ্কারি কাণ্ড। ম্যানেজ যেমন করে হোক ম্যানেজ করতে হবে। উজ্জয়িনী, চিৎকার করো না, পাগলামি করো না। দেখো বাবা কিন্তু অনেক কষ্ট করে সুস্থ হয়ে উঠেছে। এখন তোমার এই ব্যবহার, যে আমার প্রতি যে ব্যবহারটা তুমি করছো, সেই কথা যদি বাবার কানে পৌঁছায়, বাবা যে কোনো সময় হার্ট ফেল করতে পারে। বাবা হার্ট ফেল করবে? না, আমাকে এখন অনেক কিছু ভেবে অনেক কিছু মানিয়ে নিতে হবে, বিশেষ করে আমার শ্বশুরমশাইকে। বাবা ছাড়াও এই বৈশালী, অভিষেক, কাকা, তোমার এই পাগলামির কথা ভাবলে তোমাকে কিন্তু অসুস্থ ভাবো। উজ্জয়িনী, হ্যাঁ, ভাবতে হবে। আমাকে আবার সবকিছু নতুন করে ভেবে সবকিছু মানিয়ে নিতে হবে, বিশেষ করে আমার শ্বশুরমশাই সুস্থতার জন্য। যাক শালা, নাগিনী তাহলে অবশেষে খাঁচায় ঢুকেছে। এই শোনো উজ্জয়িনী, শুনুন, আজ থেকে আমরা এক ঘরে থাকবো ঠিকই, কিন্তু এক বিছানায় নয়, আলাদা। আর সবার
সবার সামনে আমি আপনাকে বলবো তুমি, কিন্তু একান্তে আড়ালে বলবো আপনি। সন্ধ্যা হতে না হওয়া পর্যন্ত আমি আপনাকে আমার স্বামী বলে মেনে নিতে পারবো না। আর তাছাড়াও দেবতার মন্দিরে সিঁদুর বন্ধক দেওয়া স্ত্রীর কাছে স্বামী সঙ্গ নিষিদ্ধ। স্বামী সঙ্গ নিষিদ্ধ, সুন্দরী উজ্জয়িনী, আর কিছুদিন পর ওই আদিম আরিব একসঙ্গে বসে খাবে ওই নিষিদ্ধ ফল। যে নিষিদ্ধ ফল আজ থেকে 10 বছর আগে ওই গীতার যৌবন বাগান নচ নচ করে আমি খেয়েছিলাম। স্বামী বেচারি গীতা। আমি অন্ধকারে যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারে যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমার দু চোখে রাত্রি, তুমি ভোরে পারছি না ঠাকুর, আমি আর পারছি না। এই হতভাগিনী গীতাকে তুমি একবারে মৃত্যু দাও। দাদার সংসারে থেকে বৌদের অত্যাচার আমি যে শেষ হয়ে যাচ্ছি ঠাকুর। গ্রাম থেকে শহরে এসে 10 বছর ধরে আমি দিনে দিনে শেষ হয়ে যাচ্ছি। ওগো ঈশ্বর, আমাকে এমনি করে দিলে দিলে মেরে ফেলার চাইতে আমাকে তুমি একেবারে শেষ করে দাও। আমাকে তুমি একেবারে খবরদার, খবরদার, তুই আমাকে মা মা বলে ডাকবি না। তোর জন্যই তো আমি সেদিন মরতে পারলাম না। তুই যদি আমার পেটে না আসতিস তাহলে নদীর জলে ঝাঁপ দিয়ে আমি কবে মরে যেতাম। আমার বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে তোমার এত কষ্ট হতো না, তাই না? সেই বাবা বাবা বাবা, আমি তোকে কতবার বলেছি তোর বাবার কথা তুই উচ্চারণ করবি না। চলে যা, চলে যা, তুই আমার সামনে থেকে চলে যা। কোথায় যাবো মা? আমার মামা আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু মামিমা দু চোখে দেখতে পারে না। মামিমা আমাকে বলেছে যে কি বলেছে? কি বলেছে বাসু? কি বলেছে? আমাকে নাকি জুতো পালিশ করে দেওয়ার ব্যবস্থা করে দেবে। বাসু, ওরে বাসু, ওরে তোকে নিয়েছে আমার অনেক স্বপ্ন রে খোকা। তোকে নিয়ে যে আমার অনেক বাবা, সকালবেলায় কাজকর্ম ফেলে দিয়ে ছেলেকে নিয়ে শখ করা হচ্ছে। মামিমা, মায়ের আদর খেয়ে বাদর ছেড়ে বসে থাকলে চলবে না। যা এক ছুটে গিয়ে বাবলা ঠাকুরকে ডেকে নিয়ে যা, যা বলছি। যাচ্ছি মামিমা, যাচ্ছি। এই যে তাড়াতাড়ি ঘর মুছে হাত চালিয়ে বাসন ধো, কাপড় কাচা সব কিছু বাকি পড়ে আছে। বলছি তাড়াতাড়ি কয়লা ভেঙে সকাল সকাল উনুন ধরিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে, কারণ আজ আমি সিনেমা দেখতে যাব। একটা কথা বলবো বৌদি? বলুন, বলে ফেলুন, তাড়াতাড়ি বলে ফেলুন। বাসু সকাল থেকে কিছু খাইনি। ওরে বাবা রে বাবা, খাই আর খাই, খাই আর খাই। শান্তির তালায়
চৌকির তলায় গুড় আর রুটি আছে, মা বেটা ভাগ করে খেয়ে নি। আর একটা কথা, কি কথা? কাল থেকে তোমার ছেলে বেশো জুতো পালিশ করবে। না বৌদি না, আমার ছেলে বাসু কোথাও জুতো পালিশ করতে যাবে না। আর আমিও তোমার ওই বাবলা ঠাকুরপোর বাড়িতে ঝিগিরি করতে যাব না। আজ দাদা নাইট ডিউটি সেরে বাড়ি আসুক, তোমার সমস্ত কথা আমি দাদাকে বলে দেবো। যা 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 বলে আমার কিচ্ছু করতে পারবি না। 10 বছর ধরে আমার বিরুদ্ধে তার কালে অনেক কথা করেছিস, কিন্তু আমি এমন টাইট দিয়ে রেখেছি কাশি বাবু টেপুটি করতে পারবে না। অরুণা, অরুণা, বলে এই সকালবেলায় এমন করে চেঁচাচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ, তুমি তো শুধু আমাকে চেঁচাতেই দেখো, আমার ভালোটা তোমার চোখে পড়ে না। কি করে পড়বে অরুণা? এই 10 বছর আগেই যে কালো হয়ে গেছে আমার জীবনের সব ভালো। তবে আবার কি, সোহাগের বোন আর ভাগনাকে নিয়ে নতুন করে দাবার চাল চলো। বলে অরুণা, কথাগুলো একটু হিসেব করে বলো। তোমার জন্যই আমার জীবনের সব স্বপ্ন শেষ হয়ে গেল। আর আমি যদি বলি ওই তোমার খেয়ালের দাম দিতে গিয়ে গীতা সর্বনাশ হলো। আবার সে গীতা গীতা গীতা, আমার সামনে যদি তুমি গীতা গীতা করো তাহলে আমি তোমাকে বলে রাখছি আত্মহত্যা করতে আমি বাধ্য হব। না অরুণা, না, ওই আত্মহত্যার কথাটা তুমি আমার সামনে উচ্চারণ করো না, কারণ ওটা আমার কাছে একটা ভয়ঙ্কর শব্দ। কথা শুনে একটা কথাতেই জব্দ। কি হলো, কি হলো অরুণা? তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? বলে কি হবে, তুমি কি আমার কোনো কথা শোনো? শুনবো, শুনবো অরুণা, তোমার মুখে ওই আত্মহত্যার কথা ছাড়া বাকি সব কথা শুনবো। বলছি তোমার বোন আর ভাগনাকে নিয়ে একটু কিছু ভাবো। আমি তো 10 বছর ধরে ওদের কথাই ভাবছি অরুণা। ওদের কথা ভেবে আমি শহর থেকে গ্রাম থেকে শহরে এসেছি। ওদের কথা ভেবে ভেবে রাত্রিতে আমার ভালো করে ঘুম হয় না। এই 10টা বছর ধরে শুধু অশান্তি আর অশান্তি বলে অশান্তি। বলছি ওই আই বড় বোনকে বিধবা বলে পরিচয় দিতে কি ঘেন্নার কথা, কি ঘেন্নার কথা। তাই আমি বলছিলাম কি, তুমি আর এই সংসারে ওদের কত টানবে। আমি বলছিলাম আচ্ছা গীতা ঠাকুরজি যদি বাবলা ঠাকুর সংসারে গিয়ে একটু কাজকর্ম করে দেয় ক্ষতি কি গো? ওই বাড়িওয়ালার সংসারে? হ্যাঁ, ছেলেটা খুব ভালো, তোমার কথা আমার কথা খুব ভাবে। আমাকে তো বৌদি বলতেই অজ্ঞান, সেই জন্যই তো জুতো পালিশের সাজ সরঞ্জাম সব নিয়ে এসেছে, বেশকে দিয়ে জুতো পালিশের ব্যবসা করাবে বলে। কি বললে, কি বললে অরুণা? বলি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শোনো অরুণা, ওই আমার বোন আর ভাগনা সম্পর্কে অন্য কাউকে ভাবতে হবে না। আর বিশেষ করে তোমার ওই বাবলা ঠাকুরপো যেন এই ব্যাপারে নাক গলাতে না। আমি বেশ বুঝতে পারছি, এবার আমাকে সত্যি সত্যি আত্মহত্যা করতে হবে। না অরুণা, না, তোমাকে আত্মহত্যা করতে হবে না। তোমার ইচ্ছে পূরণ করার জন্যে আমি আমার আত্মসম্মানের গলা টিপে তোমার সামনে সেই হতভাগিনী গীতাকে ডেকে বলছি, গীতা, গীতা। আমাকে ডাকছো দাদা? আজ থেকে তোর বৌদি যা বলবে তুই তাই শুনবি। তুই বাড়িওয়ালার সংসারে কাজ করতে যাবি। কি বলছো দাদা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই 10 বছর ধরে তোদের বোঝা আমি টেনে আসছি, আর টানতে পারবো না। দাদা, ঠিক হো, ঠিক বলেনি, ঠিক বলেনি অরুণা? একদম ঠিক কথা বলেছ গো। যদি এরকম করে আগে থেকে বলতে না, তাহলে আমাদের জীবনে কত সুখ আসতো, কত সুখ। গরিব মানুষকে সুখ কিনতে গেলে এভাবেই বউকে তুলতে হয় মাথায়, আর পায়ের তলায় পড়ে থাকে স্নেহ, মায়া, মমতা। সেই স্নেহ তার কাপা কাপা দুটো হাত দিয়ে সুখ কেনা সওদাগরের পা দুটো জড়িয়ে ধরে বলে, দাদা, তুমি বৌদির কথা রাখতে তুমি তোমার বোনকে পরের বাড়ি ঝিগিরি করতে পাঠাবে দাদা? তুমি সুখ কিনতে গিয়ে নিজের জীবনে অসুখ
ডেকে নিয়ে আসবে। দাদা গো, এক বিন্দু মায়া এসে পেছন থেকে তার কচি কচি দুটো হাত দিয়ে কর্তব্য ক্লান্ত মনুষ্যত্বের গলা জড়িয়ে ধরে বলে, মামা, ও মামা, আমার বড্ড খিদে পেয়েছে। জীবন যুদ্ধে পরাজিত, ক্ষত বিক্ষত অর্থমিত দরিদ্র সংসারের পরাজিত সৈনিক তার চরিত্রের কালি লাগা পকেট থেকে ওই 1433 সাল মার্কা একখানা পাউরুটি বার করে বলে, ওরে স্নেহ, ওরে মায়া, তোরা তোরা এই নতুন শতাব্দীর যন্ত্রণাকে ছিঁড়ে ভাগ করে খা। তুই আধখানা খা আর তুই আধখানা খা। দাদা গো, গীতা, আমি জীবন যুদ্ধে হেরে গেলাম রে গীতা, কিন্তু দেখিস তোর এই সাদা কাপড়ে আবার নতুন করে যেন কোনো দাগ না লাগে রে গীতা। বাসু, বাসু, ওরে বাবা আমার, তোর ওই ছেঁড়া জামাটা সংগ্রামের সুতো দিয়ে আবার সেলাই করে নিস রে বাসু, সেলাই করে নি। দাদা আমার ঘরে তুই যে আমার সোনার চাঁদ, কি দিয়ে নাটকে করবো আশীর্বাদ। এসেছিস আমার ঘরে তুই যে আমার সোনার চাঁদ। মা, বাবা কাঁদতে কাঁদতে চলে গেল। কাঁদবেই তো খোকা, তোর মামার সমস্ত কান্না যে আমাদেরকে নিয়ে। নে বাবা, তুই তুই আমার এই ভাগটাও খেয়ে নে, নে এনে খা। এই বেশো, পাউরুটির টুকরোটা দে বলছি। মামিমা, এই পাউরুটির টুকরো দুটো আমি বাবলা ঠাকুরকে চায়ের সাথে টোস্ট বানিয়ে খাবো। তোর জন্য গুড়া রুটি আছে, রুটি। তোমার কথার মধ্যে না অনেক ত্রুটি আছে মাইরি অরুণা বৌদি, তুমি বড্ড করুণা সুরে কথা বলো বটে। বাবলা ঠাকুরপো, এই ছোড়া, হাবলার মধ্যে তাকিয়ে আছিস কেন বে? এই দেখ দেখ, তোর জন্য জুতো পালিশ করার সাজ সরঞ্জাম নিয়ে আইছে। না, আমি জুতো পালিশ করার কাজ করব না। করবি? তুই করবি না, তোর বাপ করবে বে। মুখ সামনে কথা বলবে। আরে কেন? হ্যাঁ, জীবনটাকে নিয়ে কেন ওইভাবে গাপু খেলছো মাইরি? তুমি বিধবা বলে তো তোমার শরীর তো আর বিধবা নয়। আমি কথা বলবো, এখনো বলছি মুখ সামনে ভদ্রভাবে কথা বলবে। আরে বৌদি, তোমার ননদটা তো বেশ কাঁচাচ্ছে। এই, ভালো করে দেখে রাখো আমার বাড়ির মাপা। আরে ওর কথা ছাড়ো তো। এসো, আমি তোমার সোয়েটারের মাপটা ভালো করে দেখে নি। বৌদি, তোমার একটা মাত্র সোয়েটার, তুমি আর কজনকে পরাবে? আরে এটা আবার নতুন কথা কি আছে? এটা আবার নতুন কথা কি আছে? এই আজকালকার ওই ফেসবুকে ডুবে থাকা মেয়ে ছেলেরা এই গ্রামে বাসে অফিসে ফফিসে বসে এই যত সোয়েটার বুনছে না, সেটা কোনটা যে কাকে পরাচ্ছে সালারা নিজেরাই জানে না। তুমি আমার পাশে এসো, আর সিনেমা দেখতে গিয়ে না আমি তোমাকে অনেক অনেক কথা বলবো। এখন তুমি আমার আসল কথাটা না তোমার ওই আমার ননদকে শুনিয়ে দাও। এই যে কাল থেকে তুমি আমার বাড়িতে কাজ করবে। না, আমার মা ঝের কাজ করবে না। আরে করবে করবে, ঝিয়ের কাজ করবে নাই। ফটার ফটার কথা লে ধর, জুতো পালিশ করার সাজ সরঞ্জাম নিয়ে আইছে। ধর বলছে, ধর এগুলো।
নে নে বসু নে, এই জুতো পালিশের বাক্স তুই তোর কাঁধে তুলে নে, তুই তোর হাতে তুলে নে, তুই জুতো পালিশ করে তোর এই মাকে জীবন যন্ত্রণা থেকে মুক্তি দে, মুক্তি দে। পলাশের বন পলাব পলাব মন, বিন্দাহারে পলাশের বন পলাব পলাব মন। ইন্দুরে ঢোল কাটে হে কাটে হে, কত রীতি রীতির ফুল, কত রীতি রীতির ফুল ফোটে, কত রীতি রীতির ফুল ফোটে, কত রীতি রীতির ফুল ফোটে। বন্ধ করো নিখিলেশ, তোমার ওই গান তুমি বন্ধ করো। স্যার স্যার আমার শোনো নিখিলেশ, ওই নকল সুমন্ত যেভাবে একটু একটু করে চৌধুরী বাড়িতে আসল সুমন্ত হয়ে উঠেছে, তাতে করে যে কোনো সময় যে কোনো মুহূর্ত ওই ওই সুমন্তকে মেরে ফেলার ব্যাপারটা প্রকাশ হয়ে যেতে পারে। এটা কি করে সম্ভব স্যার? ওই নকল সুমন্ত আমাদের ব্যাপারটা জানবে কেমন করে স্যার? যেমন করে জানতে পারছে আমাদের কাজের কৌশল, যেমন করে ধরে ফেলছে আমাদের একটা একটা করে স্বেচ্ছাকৃত ভুল করে রাখা অফিস ফাইলগুলো। আশ্চর্য, লোকটার কি ভয়ঙ্কর দৃষ্টি! ওই মালিকের সামনে আপনাকে আমাকে একেবারে নো হোয়ার করে ছেড়ে দিচ্ছে স্যার। আমার কি মনে হয় জানেন স্যার, ওই আসল সুমন্ত সেজে থাকা নকল সুমন্ত আসলে একটা জাদুকর। জাদুকর শুধু জাদু করে নয় নিখিলেশ, ওই নকল সুমন্ত একটা পাকা পোক্ত মধুকর। মধুকর? অফকোর্স, সে উজ্জ্বনী মধু যৌবন মধু পান করছে আর একটু একটু করে চৌধুরী অ্যান্ড কোম্পানির মালিক হওয়ার প্ল্যান করছে, প্ল্যান। ও পূর্ণব্রত বাবু, কমপ্লেন খাবেন? কমপ্লেন বিয়ারাকে বলবো? আপনার আপনার চেহারা টেহারা দেখে তো বেশ ভালোই আছো মনে হচ্ছে। তোমার মুখটা কিন্তু দিনের পর দিন কালো হয়ে যাচ্ছে, কালো। আরে স্যারের মুখটা কালো হয়ে যাবে কেন স্যার? বড় ওই সুমন্ত বাবুর উল্টো পাল্টা আচরণে স্যারের মুখটা যেন কেমন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে স্যার, ম্লান হয়ে যাচ্ছে। ডোন্ট টক নিখিলেশ, ডোন্ট টক। আমাদের শালা ভগ্নিপতির মধ্যে একটু ইয়ার কি হচ্ছে, আর তুমি স্যারের হয়ে বেশি দোয়ার কি না করে মানে মানে এখান থেকে কেটে পড়ো। শেয়ার কি কেনা হয়েছে এবং কোথায় হেয়ার অ্যান্ড দেয়ার করা হয়েছে সেই হিসেবগুলো কমপ্লিট করে দাদার টেবিলে রাখবে, না হলে সুমন্তদা তোমাদের দুজনের বিরুদ্ধেই চার্জশিট দেবে, চার্জশিট। ও স্যার, আমি বরং অফিসে গিয়ে হিসেব নিকেশগুলো কমপ্লিট। ইয়েস, ভুল করলেই চার্জশিট। কি আর করব অভিষেক বাবু, কি আর করব? আমি যে এতদিন হয়েছিলাম মেডিকেল আনফিট, মেডিকেল আনফিট। নিখিলেশটা বোকা হলো, কাজে একেবারে সলিড। শালা বাবু কতখানি এগিয়েছো? তুমি যতখানি পিছিয়েছো। আরে বাবা, আমি বৈশালীর কথা বলছি, বৈশালী। আরে বাবা, আমিও বৈশালীর কথা বলছি। বৈশালী আর আমার প্রেম একবার জমে আইসক্রিম হয়ে গেছে। এবার বলো, তুমি এই কোম্পানির ফাইলে সই করেছো কেন? আমি সই করেছি? না 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 পূর্ণব্রত অস্বীকার করতে পারবে না, আমি কিন্তু লোপা দিয়ে কই ধরেছি। সুমন্তদা, নো নো, অফিসে চৌধুরী কারু দাদা নন, কোম্পানির ডিরেক্টর, তোমার বস। আরে বসো বসো বসবো, অত ঘাবড়ানোর কিছু নেই। খেজুর গাছ যত চাঁচবে ততই বেরুবে রস। সে তো বড়ই সুমন্তদা, আপনি যদি না থাকেন তাহলে আমাদের কোম্পানি একেবারে লস। তা পূর্ণব্রত, তুমি কতখানি নামিয়েছো কোম্পানির ধস? অপজোস, অপজোস আমার কপালে লেখা আছে অভিষেক, কিন্তু আমার কাজের কিছু ভুল হয়ে গেছে ঠিকই, সেই জন্য আমার মনে অনেক আফসোস।
দিনের পর দিন মিথ্যা কথা বলে তুমি যেটা মশাইকে পটিয়েছো, আর ভিতরে ভিতরে নিজের কাজটা গুছিয়েছো। অভিষেক, তুমি ভুল বলছো। যতই চিৎকার করো পূর্ণব্রত, ফুল মার্কস কিন্তু তুমি কোনোদিনও পাবে না, কারণ তোমার চরিত্র পরীক্ষার খাতা থেকে আমি বেশ কিছু নাম্বার কেটে নেব। এখন তুমি এই ফাইলে তোমার সইটা নিজের হাতে কাটো। কাটো না, আমি জ্যাঠামশাইকে না বলে ধামা চাপা দিতে যেও না পূর্ণব্রত, তাহলে তাহলে তোমার ওই জামার বোতামগুলো খুলে তোমার আসল চরিত্রের নামাবলিটা টেনে বের করে দেবো। সই কাটো, সই কাটো। পূর্ণব্রত, 5 আর 2 8 হয় না, হয় 7। অতএব তুমি নিজেই আজ নিজের কাছে হয়ে গেলে উপকার। সুমন্তদা, ওই অভিষেকই আপনার জীবনে নামিয়ে আনতে চাই অন্ধকার রাত। আগুন নিজেই বলে দেয় কতখানি তার তাপ। আপনি আপনি আমার সঙ্গে হাত মেলান সুমন্তদা, না হলে আপনার ওই খুড়ো আর ওই খুড়তো ভাই অভিষেক আপনার নতুন পরিকল্পনা বানচাল করে দেবে। তাহলে তাহলে কি আমাকে নিয়ে শুরু হয়ে গেছে সন্দেহের জাল বোনা? ওরা সন্দেহ করে নিয়েছে আপনি নাকি আসল সুমন্ত চৌধুরী নন। আমি আসল সুমন্ত চৌধুরী নই মানে? তবে কি আমি নকল সুমন্ত চৌধুরী? এই শোনো পূর্ণব্রত, আজ সারাদিন অফিসে আমার প্রচুর ধকল গেছে। আমি সবাইকার কাজ খুব ভালো করে দেখেছি এবং বুঝেছি। চৌধুরী অ্যান্ড কোম্পানিকে দখল করে বসে আছো তুমি। আপনি তো আগে এরকম কথা বলতেন না সুমন্তদা। তার মানে এখন যেমন চলছেন আগে তো সেরকম চলতেন না। তখন তখন তেলে বেগুনে তো চলে উঠতেন না। কি করে চলবে পূর্ণব্রত? তখন আমার সুমন্ত ছিল যে কৃষ্ণ ভক্ত, মানে যাকে বলে কংসারী, আর ও এখন রীতিমতো হয়ে গেছে সংসারী। জ্যাঠামশাই, আমি বলছিলাম কি, না না না, তোমার কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। তুমি শুধু আমার কোম্পানির ফাইল থেকে তোমার নামটা নিজের হাতে কেটে দাও। দাও বলছে। বাবা, পূর্ণব্রত একটা ভুল করে ফেলেছে, তাই বলে ওকে যেন একেবারে চাকরি থেকে আউট করে দেবে না। হাজার হোক ও তো আমাদের খুঁড়তো ভগ্নিপথি নাকি? জ্যাঠামশাই, আমি কি তাহলে? নিশ্চিন্ত হয়ে যাও, নিশ্চিন্ত হয়ে যাও। আমার ছেলে যখন তোমায় ক্ষমা করে দিয়েছে, তখন আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। জ্যাঠামশাই, আপনার ওই ছেলের এই অপূর্ব ক্ষমা আমি আমার এই বুকে চিরদিনের জন্য জমা করে রাখলাম। আমি এই বুকের জমা থেকে এক বিন্দু খরচ করবো না জ্যাঠামশাই, এক বিন্দু না। বাবা, পূর্ণব্রতটা কি বোকা, তাই না? ও নাকি আমাকে আবার নকল বলে সন্দেহ করছে। হ্যাঁ, সেটা করবেই। তার মানে দেখ, তুই তো আগে এমন ছিলিস না, তুই তো এখন ছিলিস না। বল, এই সন্ন্যাস গ্রহণ করার আগে তুই কার সাথে ভালো করে মিশতিস না, কথা বলতিস না, এমনকি বৌমার সঙ্গেও না। অথচ তুই তুই আমার কারখানার কাজে মন দিয়েছিস, মন দিয়ে বিজনেস দেখছিস, কই হই হুল্লোড় করে বেড়াচ্ছিস। তোর আর বৌমার সঙ্গে এখন আর কোনো অমিল নেই, সুন্দর মিল হয়ে গেছে। তুই আর বৌমা, তোদের এই দুজনের মিল দেখে না আমারও প্রথম মনে হয়েছিল যে আমার সেই সুমন্ত এই সুমন্ত কিনা। আসলে কি হয়েছে জানো বাবা, মানে মায়ের মৃত্যুর পর আমার মনটা মাঝে মাঝে কেমন যেন হয়ে যেত, মানে কোনো কিছু ভালো লাগতো না। তাই তো আমি সংসার ছেড়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলাম। কিন্তু একদিন আমি আশ্রমে ঘুমোচ্ছিলাম, হঠাৎ মা আমাকে স্বপ্নে দেখাতে বললো, ওরে সুমন্ত, আমি নেই তো কি হবে, তোর বাবা তো বেঁচে আছে। ছিলাম না, বেঁচে ছিলাম না রে সুমন্ত। মা বললেন না। সুমন্ত, তুই বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে গিয়ে তোর বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে বল, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ,
প্রীতরি প্রতিমা পণ্যে প্রিয়ান্তি স্বর্গ দেবতা। আমি তোমার জন্য সংসারে ফিরে এসেছি বাবা। সন্ন্যাস ধর্ম ত্যাগ করে এই সংসারে ফিরে এসে আমি তোমার সংসারে নতুন করে হাল ধরেছি। তোমার আমি অন্ধের যষ্টি হয়ে গেছি বাবা। সুমন্ত, ওরে তুই যেমন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলি, এমনি তোর মায়ের ছবির উদ্দেশ্যে প্রণাম করে বল। জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়সি, জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়সি, জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়সি। কাঁদুক কাঁদুক, কেঁদে কেঁদে ওর মায়ের কাছ থেকে আশীর্বাদটা চেয়ে নে। ওর মায়ের আশীর্বাদে ও আবার মানুষ হয়ে উঠুক, মানুষ হয়ে উঠুক। মিথ্যে মায়ের জন্য মিথ্যে করে কাঁদতে কাঁদতে চোখ বেয়ে সত্যি সত্যি জল চলে এলো রে ভাই। পলম বুঝছে এটা কি আনন্দে নাকি সব পাওয়ার আনন্দে? থুড়ি 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 সবার কোথায় পেলাম? পেয়েছি তো শালা ব্যাংকের ওই জমানো কোটি কোটি টাকা। এই পাঁচতলা প্রাসাদ বাড়ি, বিদেশি গাড়ি, শুধু সুখ আর সুখ, কিন্তু আসল সুখ ওই উজ্জয়িনী অথচ আমি উপবাস। অবশ্য বাড়ির এটা কেউ জানতে পারবে না, কারণ সকলের সামনে আমরা এমন ব্যবহার করছি যেন উজ্জয়িনী আর আমি সত্যি করে স্বামী স্ত্রী। আচ্ছা কি ব্যাপার পল্লব বুঝছো, তুই কি সারাদিন শুধু ওই উজ্জয়িনী 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 এটাই করে যাবি? এ বাড়িতে উজ্জয়িনী থেকেও আর একটা সুন্দরী ডাঁসা মাল আছে, তা হলো বৈশালী। দুধের বদলে ঘি, খারাপ কি? ওটাই ক্ষতি নেই জামাই বাবু, যাকে বলে একেবারে মণিকাঞ্চন যোগ। দেখ বৈশালী, কিছু মনে করিস না, তোকে একটা কথা বলছি। তুই কিন্তু না একেবারে সে জাপানি মেয়ের মতো লাগছে। আরে আমার দিদিকে আপনার কি মনে হয় জামাই বাবু? একেবারে পূজারি। তার পূজার থালা আপনি ফেলে দিতে পারবেন না। ফালতে তো গিয়েছিলাম রে, কিন্তু তোর দিদি তো পাল্টিটা খেয়ে গেল। খাল কেটে আপনি কুমিটে কিনেছেন, রঙিন মাঠ পেতে আপনার তো কষ্ট হবেই জামাই বাবু। কিন্তু আমিও তো একটা মানুষ, আমারও তো একটা চাহিদা আছে। দিনের পর দিন তোর দিদি যদি এইভাবে পাল্টি খেতে থাকে, তাহলে আমি তাকে জামাই বাবু ছি, এত এত অধপতন হয়েছেন আপনি কি শ্মশান থেকে উঠে আসার শপথেও নতুন করে সংসারী হয়ে আপনার চরিত্রে এতখানি অধপতন ঘটেছে? ছি জামাই বাবু ছি ছি ছি। এটা কি হলো? আবার আমি ভুল করলাম। শালা সুমন্ত চৌধুরী বৈশালীর সঙ্গে কেমন ব্যবহার করতো। হ্যাঁ আবার দেখি, আবার ডায়েরিটা দেখি। আবার একটা ফুল। সুমন্ত চৌধুরী বৈশালীকে তার বোনের নজর দেখতো, তার বোনের মতন স্নেহ করতো, সম্মান করতো, ভালোবাসতো। কিন্তু আমি তাহলে আমাকে আবার ম্যানেজ করতে হবে, আমাকে আবার
আবার ম্যানেজ করতে হবে। আর আমিও শালা ভুলে যাব আমার একটু একটু করে অতীত জীবন, কিন্তু আমার অতীত আমাকে আবার পিছু টেনে নিয়ে যাচ্ছে, পিছু আমার কিছুতেই ছাড়ছে না। শালা আমি এখনো রাত্রেবেলায় মাঝে মাঝে শব্দ দেখে যে আমাকে শালা পুলিশ খুঁজছে। হ্যাঁ পুলিশ, পালিয়ে যাবে বাবু। পুলিশ, হ্যাঁ পালিশ, হ্যাঁ 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 হবে হবে হবে। আমি তো শালা ভাবলাম যে বোধহয় পুলিশ এসছে। জুতো পালিশ, হ্যাঁ হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নে তুই তো কাজ কর, জুতোটা পালিশ কর। এ তো অনেক ময়লা, এ ময়লা সাফাই করে পালিশ করতে তো অনেক সময় লাগবে। হবে তুই কেমন শালা, কর জুতো পালিশ। গীতা যদি তার পেটের বাচ্চাটাকে না নষ্ট করে থাকে, তাহলে আজ তার বয়স ঠিক এরকমই হবে, এত বড়টাই হবে। গীতা আমাকে ভালোবেসে ফেলেছে, অথচ উচ্চয়নী আমাকে সন্দেহ করে। আমার অতীতের ভালোবাসা বর্তমানে সন্দেহে পরিণত হয়ে গেছে। হয়ে গেছে বাবু, ওই পাটা দি। সারা জীবনটা যেন একটা নাগরদোলা, এই ওপরে তো এই নিচে, এই দূরে তো এই কাছে। আজ যদি গীতা ছেলেটা বেঁচে থাকে, তাহলে কেমন আছে কে জানে। হয়ে গেছে বাবু। ও হয়ে গেছে, ঠিক আছে বাবু হ্যাঁ। ও হো হো হো, তোর পয়সাটা না, দাঁড়া 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 দাঁড়া, বাবু, হ্যাঁ ওই পয়সাটা আমার কষ্টের পয়সা, ওই পয়সাটা আমার হাতে তুলে দিন। তোর নাম কি রে? আমার নাম বাসু। তুই তুই কোন মেরি মায়ের সন্তান যিশু রে? আমার মা বিধবা। তোর মা বিধবা? তোর বাবার নাম কি? আমি জানি না। কেন জানিস না? কেন জানিস না? কি করে জানবো বাবু? আমাকে আমার মা তো আমাকে আমার বাবার নাম কখনোই বলেনি, শুধু বলে সে একটা জানোয়ার। লোকটা অবিকল ফেরারি ফল মুখার্জির মতো দেখতে। আবার এখানেও পুলিশ, তো মনে হচ্ছে আমার দিকে চেয়ে আছে। বিশ্বাস নাই সবার জাতে পুলিশ আবার এখানেই আমাকে আবার করতে পারে, জেরা করতে পারে। না না, জেরা করতে পারে, তবে তবে গুরু কোনো লাভ নেই। আশ্চর্য মিল তো, হুবহু এক। কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কারণ তুমি তো শালা খুঁজছো পল্লব মুখুজ্জে রে। আমি তো এখন আর পল্লব মুখুজ্জে নই, আমি এখন সুমন্ত চৌধুরী, অংশুমান চৌধুরীর একমাত্র ছেলে। না, ওকে এখন ডিস্টার্ব করবো না। ও এখন কোথায় যায়, কোন দিকে যায়, সেটা আমাকে ফলো করতে হবে। তুই লুকিয়ে লুকিয়ে কি দেখছিলি? হ্যাঁ, তোমার লুতো তুলি খেলা কি? আমি লুকোচুরি খেলছিলাম। আমার মোটে অ্যাকশন বল, কেন তুই আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলি? দেখছিলাম তুমি আমাকে দেখতে পেতো না। এত তোতা কি জানো বাবা, আমি লুতি লুতি জামাই বাবুকে দেখছিলাম। পূর্ণব্রতকে দেখছিলি? হ্যাঁ তো বাবা, তোমার দামাই বেতালাল কি হয়েছে তে জানে। তাল থেকে দেখতি
খুব মন খারাপ করে বতে আতে কিন্তু থাইনি কারুর সঙ্গে কোথাও বলেনি দিন রাত খালি ভাবতে আর ভাবতে তাই ভাবলাম এই সময় তো কেউ কোথাও নেই একবার টুপি টুপি দিয়ে দিতে আতি কি এত ভাবতে ভাববেই তো রে মাদু, ভাববেই তো। এই ভাবনার যে কুল কিনারা কিছুই নেই, ওই কৃষ্ণই জানে কোথাকার জল কোথায় ঘোরাবে। দামাই বাবুর কি হয়েছে বলো তো বাবা? হ্যাঁ, কি আর হবে, সুমন্ত, অভিষেক আর তো জেঠা কাল পূর্ণব্রতকে অফিসের ভিতরে ভীষণ অপমান করে যায়, সেই জন্যই পূর্ণব্রত মনে মনে খুব ভেঙে পড়েছে। তাহলে কি হবে? এখন তাকে সাহস দিতে হবে। সাহস দিতে হবে? সাহস? হ্যাঁ, ওই সুমন্ত আর উজ্জয়িনী বৌমার কাছাকাছি থেকে ওদের সমস্ত কথাবার্তা শুনে ওই পূর্ণব্রতকে বলতে হবে। আত্মা ওদের চলা বলা খাওয়া দাওয়া এমনকি কে কোথায় শোয় সব জেনে নিতে হবে। উলি বাবা, আমি তো অনেক তোতা জানি। হ্যাঁ, কি কথা জানিস রে বাবা, কি কথা জানিস? এই তুমন্তদা থোবাইকার সামনে বৌদিকে তুমি বলে, আর থোবাইকার আড়ালে বলে কি বলে? না বাবা, তোমাকে সে কথা বলতে নেই ঠেলে হয়ে বাবাকে সে কথা বলতে নেই। কথাগুলো নিয়ে নিচ্ছিলাম, হঠাৎ যেন জাল ভর্তি মাছগুলো এই খালে পড়ার আগে হাত ফসকে বেরিয়ে গেল। চুপ বলছি। তুমি আমাকে বললে কেন? দাঁড়াও, আমি এক্ষুনি সুমন্তদাকে দিয়ে থপ কথা বলে দেবো যে তুমি আমার কাছে উল্টো পাল্টা কথা থুতোচ্ছিলে। না, হরে কৃষ্ণ না রে মাধু, না তুই আমার সোনা, তুই আমার মন না। তোকে দেখে আমি কত ভালোবাসি। হ্যাঁ, তোকে চকলেট কিনে দেবো। তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। হ্যাঁ, শান্ত হ বাবা। আমি শান্ত হয়ে গেছি। হ্যাঁ, এবার তুমি আমাকে একটা গান শোনাও তো। গান শুনি? শুনে হরে কৃষ্ণ হরে রাম গোপাল গৌরা দেশা। ওই গান নয় বাবা, ওই গান নয়, আমি হিন্দি গান শুনবো। হিন্দি গান? আমি পারবো না বাবা, আমি পারবো না। তাহলে আমি যে এক্ষুনি থপকে সুমন্তদাকে বলে দিই। না, আমি হিন্দি গানই শোনাচ্ছি। হ্যাঁ, হিন্দি গান শোনাচ্ছি। বল কোন গানটা শোনাতে হবে? ওই দেখো বাবা, তু तीद बड़ी है मत तू तीद बली है मत तू तीद बली है मत तू तीद बली है मत। আহা, কি বাণী, কি সুর! কি হলো বাবা, গাও না তো। গাইছি। तू चीज बड़ी है मस्त तू चीज बड़ी है मस्त। हरे कृष्ण हरे, तू चीज बड़ी है मस्त तू चीज बड़ी है मस्त। तू चीज बड़ी है मस्त तू तीद बली है मत तू तीद बली है मत तू तीद बली है मत तू चीज बड़ी है। বাবারে, কি পাগলের পাল্লায় পড়েছিলাম রে বাবা। এই বুড়ো বয়সে একবারে হিন্দি গান গাইয়ে নাচিয়ে ছাড়লো। ছেলে নয়, ওটা একটা শয়তান। আজ যদি আমার বউটা বেঁচে থাকতো, ওর গলা টিপে মারতাম। না, তার তো কোনো দোষ নেই, সেটা তো খেপা। ওকে নিয়ে এসেছিল আমার দাদা, তাই দাদাকে আমি ছাড়বো না। যেমন করেই হোক ওই পূর্ণব্রতকে চাঙ্গা করে তুলতেই হবে, না হলে যে আমাদের বাড়া ভাতে ছাই পড়বে। নতুন করে সংসারী হয়ে ওই সুমন্তরা যেন সাপের 5 পা দেখেছে। শুধু সাপের 5 পায়ে দেখছে না বাবা, শয়তানটা দিনের আলোতে ওই আকাশের তারা দেখছে। তারা দেখাচ্ছি রে সুমন্ত। আমার এই জামাই বাবাজিকে অপমান করে আমি বের করে দিচ্ছি। আচ্ছা বাবা, ওই সুমন্তকে দেখে আপনার অন্য কিছু মনে হয় না?
তা আবার না হয়, কত কিছু মনে হয়। কি মনে হয় বাবা? আগে আগে কত মিষ্টি মিষ্টি করে কথা বলতো, এখন এখন সব কথাতেই ঝাঁঝ। আর আর কি? এখনকার মেজাজ যেন জ্যৈষ্ঠী মাসের দুপুর, আর আগে ছিল শীতকালের সাঁঝ। আর কি বাবা, আর কি? আরো অনেক কিছু চোখে পড়েছে বাবা, কিন্তু সব কথা তো আর এই সব জায়গায় বলা যায় না। তবে হ্যাঁ, আগে এমন ওই বউ পাগলা ছিল না, এখন সব কথাতেই বউ বউ আর বউ, যেন সব সময় ঘুরে বেড়াচ্ছে এই বাঘের ভিতরে ফেউ। বাকি কথাগুলো তুমি মাধবের কাছে জেনে নিও বাবা। তবে হ্যাঁ, তুমি যে মাধবকে জিজ্ঞাসা করেছো সেটা যেন গোপন থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। মাধব একেবারে ইডিয়েট, যাকে বলে একেবারে সরল। কিন্তু আমার মনে হয় এই সরলরাই বুঝতে পারে কোনটা মধু আর কোনটা গরল। দামাই বাবু আবার কি ভাবতে? কিন্তু আমি কিছু তো ভাবতে পারছি না। সেদিনের সেই ঘটনাটা, যাকে আমি নিজের হাতে গুলি করলাম, পালস চেক করলাম, তারপর সারা লাশটাকে ভাসিয়ে দিলাম ওই নদীর জলে। ও সেদিন সারা অফিসে বাপ বেটা আর অভিষেক তিনজন মিলে আমার শরীরটা কাটার পর ও যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমি কাউকে বুঝিয়ে বলতে পারছি না যে আসল ব্যাপারটা কি, যে দুটো চেহারা হুবহু এক। এদিকে শোনো মাধব, শোনো। তুমি আমাকে ডাকতো দামাই বাবু? হ্যাঁ ভাই মাধব, কদিন ধরে না আমার মনে খুব কষ্ট, তার উপর ওই উজ্জয়িনীর বৌদির কথা শুনে কষ্টটা আবার আর বেড়ে গেল মাধব। তাই বলছিলাম কি, তুমি তুমি কি বলছিলে দামাই বাবু? ওই উজ্জয়িনী বৌদি আর ওই সুমন্তদার ভালোবাসা একটু দেখেছো? ওদের দুজনাকার মধ্যে খুব মিল। আচ্ছা, ওরা দুজনে কি এখনো এক ঘরে শোয়? হ্যাঁ, দুজনা এক ঘরে থাকে। এক ঘরে থাকে, খুব মিল। অথচ কালকে বৈশালের মুখটা দেখলাম একটু কেমন যেন পাল্টে গেছে। তোমাকে না আমি একটা গোপন তোতা বলতি। হ্যাঁ বলো। এই থুবন্তদা থোবাইকার সামনে উদয়নী বৌদিকে তুমি বলে, আর থোবাইকার আড়ালে বলে আপনি। পেয়ে গেছে। বলো পেয়ে গে তো? তাহলে তু तीत वाली है मत्ती मत्ती, तू तीत वाली है मत, तू तीत वाली है मत्ती मत्ती, तू तीत वाली है मत, तू तीत वाली है मत्ती मत्ती। অসহ্য। সংসার করতে গেলে এমনি অনেক অসহ্যকে সহ্য করে নিতে হয় পূর্ণব্রত। সেদিনের কথা আর আজকের কথা হুবহু এক। মিলবে না, কারণ তুমি কি ভাবছো তা আমি জানি। কারণ সেদিনের আমি আর আজকের আমি অনেক তফাৎ। কাঁদিস না মাধব, কাঁদিস না। তোকে তো আমি বলেছিলাম যে তোর একটা ভালো ট্রিটমেন্টের আমি ব্যবস্থা করব। এখন যা তুই ভেতরে যা, গিয়ে তোর বৌদিকে একবার পাঠিয়ে দে। যা ভাই যা। তুমি কত ভালো সুমন্তদা। এই কতটা দিন রাত খালি তোমাকে সন্দেহ করে। তালা কত গেলে মুখে আনলাম কাল থেকে দেখছি তোমার মেজাজটা একেবারে টক হয়ে গেছে। আপনি আমাকে চোখ রাখাচ্ছেন সুমন্তদা? আজ চোখ রাখাচ্ছি, কাল বাড়ি থেকে দূর করে দেব। তোমার কি হয়েছে বলো তো? কাল থেকে দেখছি মেজাজ তোমার সপ্তমে চড়েই আছে। এমনকি রাত্রে তুমি পুলিশ বলে দুবার চিৎকারও করলে। ব্যাপারটা কি? না মানে বুঝেনি, সেরকম কিছু নয়। ব্যাপারটা তুমি বুঝবে না। আমি কিছু না বুঝলেও ঠাকুর জামাই যে কষ্ট পাচ্ছে সেটা তো খুব ভালো করে বুঝতে পারছি। অথচ এই ঠাকুর জামাইকে আগে তুমি কত ভালোবাসতে। না এটা ঠিক হচ্ছে না। তুমি এক্ষুনি ঠাকুর জামাইয়ের কাছে ক্ষমা চেয়ে নাও বলছি।
ভাই পূর্ণব্রত, তুমি কিছু মনে করো না ভাই। আসলে কি হয়েছে জানো তো, মানে অফিসের কাজে এত চাপ না, মাথাটা একদম ঠিক রাখতে পারছি না। তুমি আমাকে ক্ষমা করো ভাই। আচ্ছা আচ্ছা চলো না, তুমি আর আমি দুই শালা ভগ্নিপতি মিলে দুদিন হলদিয়ায় ঘুরে আসি। আপনি হলদিয়া যাবেন সুমন্তদা? তাহলে তো খুব ভালোই হয়। কি ভালো হয় ঠাকুর জামাই? বৌদি বৌদি, আগে আমার কাজের অনেক ভুল হয়ে গেছিল বৌদি, তাই তাই এবার সুমন্তদা আমার সাথে হলদিয়া গেলে আমি সেই নির্ভুল কাজ করে আবার সেই ভুলটাকে সংশোধন করে নিতে পারবো। উজ্জয়িনী, উজ্জয়িনী, তুমি কিন্তু বড্ড ভালো। না, এখন আর তুমি নয়, এখন এখানে কেউ নেই, সুতরাং তুমির বদলে আপনি বলবেন। আপনি। তোমার এই খেলাটার কতদিন চলবে বলতে পারো? আমি কিন্তু তোমাকে কখনোই আপনি বলতে পারবো না। বলবেন যা নয় তাই সেজে বসে আছেন যে। কি বলে? আর আপনি বৈশালীকে কি বলেছেন? বৈশালীকে? আসলে কি হয়েছে জানো উজ্জয়িনী, মানে কালকে অফিসে বৈশালীর সঙ্গে মানে আমি একটু বেশি আর কি করে না, একদম ওর সঙ্গে ইয়ার্কি করবেন না, কারণ আপনি ভুলে গেলেও আমি ভুলিনি। আগে কখনো আপনি বৈশালীর সঙ্গে কোনো অশ্লীল ভাষা ইয়ার্কি করতেন না। কথাটা যেন মাথায় থাকে। সর্বনাশ, এত দূর চলে গেছে ব্যাপারটা। ভেবেছিলাম রাতে ম্যানেজ করে নেবো, কিন্তু ওই যে শালা পুলিশের ভয়ে। হাই, আরে আয় আয় বৈশালী, আয় এদিকে এদিকে এদিকে। না জয় বাবু, আপনার কাছে যেতে আমার ভীষণ ভয় করে। আপনি কাল যে আমার সঙ্গে ব্যবহার করেছেন। কেন রে, তুই কি কালকের ঘটনাটা সত্যি করে ভাবলি? সত্যি তো জয় বাবু, তাহলে আপনি মিথ্যে আমাকে জড়িয়ে ধরেছিলেন। দেখ বৈশালী, আমি তো তোর বড় দাদার মতো, আর তুই আছিস আমার ছোট বোনের মতন। তার দাদা হয়ে তার ছোট বোনকে একটু যদি জড়িয়ে ধরে, একটু যদি আদর করে, একটু যদি ভালোবাসে, এটা কি পারে না বল? আমাকে আপনি ক্ষমা করুন জয় বাবু, আপনাকে আমি না শুধু ভুল বুঝেছিলাম। তাহলে এখন সেই ভুলটা তোর ভেঙে গেছে? হ্যাঁ জয় বাবু, আমার ভুল ভেঙে গেছে, মানে আনন্দে নাচতে ইচ্ছা করছে। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি দিদিকে ডেকে নিয়ে আসছি। কি হলো? কি হলো? এটা কি হলো? কাল যাকে আমি খারাপ কথা বলেছিলাম, আজ তাকে বোন বলে ডাকার পর মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দে মনটা ভরে উঠছে। তাহলে আমি ভালো মানুষের চরিত্রে অভিনয় করতে করতে আমি কি সত্যি ভালো হয়ে যাচ্ছি? তবে কি আমি উজ্জয়িনীকে? ব্যাপারটা কি বলেন তো? আশ্চর্য মানুষ তো আপনি, গুন্তক জানেন নাকি? হঠাৎ বৈশালীর মুখে দেখলাম একরাশ আলো। শুধু আলো নেই তোমার মুখে। সন্দেহাতীত না হওয়া পর্যন্ত আলোর বদলে অন্ধকারই থাকবে। মুছে ফেল দিদি, দেহটাকে নৈবেদ্য কর, তাহলে দেখবি তোর আর জামাইবাবুর জীবনে বেঁচে উঠবে বসন্তের সঙ্গীত। কি যে বলিস না তুই। এই বদমাশি থামিয়ে যা, এখান থেকে যা তো। দাঁড়া, মহেশ্বরদাকে আমি ডাকছি। ও মহেশ্বরদা, তোমার সঙ্গে কথা আছে, তাড়াতাড়ি এসো। আমি কাল রাত ভোর শুধু এই কথাটাই ভেবেছি গো। কি কথা? হ্যাঁ, ওই গীত গাইলেই একেবারে পিঠ চঞ্চল করে জেগে উঠবে, আর তার প্রমাণ হলো আমাদের গ্রামের ওই নাপিত বউ আর নাপিত। কি হলো? তার মানে কি? তার মানে বলছি, ওই নাপিত আর নাপিত বউয়ের সঙ্গে একবারে সম্পর্ক হলো একবারে শিল নোড়ার মতো। সারা রাত শুধু ঘটর 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 আর ঘটর ঘটর। তারপর একদিন আমি করলাম কি, আমার বউ খুদুরানীকে ওদের ঘরে পাঠিয়ে দিলাম। তারপর খুদুরানী পাছা পরে, কাপড় পরে, নাকে নোলক পরে ওদের ঘরে গিয়ে দুজনকে একেবারে পৃথক করে দিলে। নাপিত এ ঘরে তো নাপিত বউ ওই ঘরে। একেবারে সারা রাত নাক ডেকে ঘর 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 ঘর। তারপর এই ঘরের পাঁদারে একেবারে শিয়ালে ও কি হওয়া ডেকে উঠলো। হ্যাঁ, নাপিত বউ তো দরজা খুলে বলতে লাগলো, তুম কাহা। নাপিত বউ নাপিত তখন দরজা খুলে দৌড়িয়ে একবারে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বললো, পিড়িতে জেগে গেল আর কি। এইবার হবে মানভঞ্জনের পালা।
দে দে সখী মান ক্ষমা দে, দে দে সখী মান ক্ষমা দে, মনের গোড়ায় ছাই দে তুই সব কিছুকে দে ভুলায়, দে দে সখী মান ক্ষমা দে, দে দে সখী মান ক্ষমা দে। বন্ধ করো, তোমাদের ওই হাসি গান বন্ধ করো। বাইরে বাইরে পুলিশ এসছে, পুলিশ। হ্যাঁ, বাইরে যেটা বসে সঙ্গে পুলিশের দেখা, সে নাকি বাড়ির ভেতর আসছে। আসুন 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 ইন্সপেক্টর আসুন। এই দেখুন ওই হচ্ছে আমার একমাত্র ছেলে সুমন্ত। আসুন স্যার, আসুন। নমস্কার স্যার, নমস্কার। বলুন। আপনাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ, বলুন বলুন। আপনার কি কোনো নাম আছে? না, আমার তো একটাই নাম। আপনি আপনার দ্বিতীয় কোনো নাম নেই? না না না, আমার কোনো নাম নেই। আপনি গীতা নামে কোনো মহিলাকে চেনেন? না 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 না, আমি গীতা নামে কোনো মহিলাকে চিনি না। তবে একটা সময় গীতা আর চণ্ডী আমার ছায়া সঙ্গী ছিল। তার মানে? মানে সুমন্তদা কিছুদিনের জন্য সন্ন্যাস নিয়েছিলেন। হ্যাঁ, এখন জামাইবাবুর সংসার হয়ে গেছে নাকিও দিদি? আমি কি বলি বলতো, বাবা রয়েছেন, উনি যা বলার বলবেন। স্যার স্যার আপনার কি আর কিছু জিজ্ঞাসা করার আছে? আপাতত না।